শিশুদের খুশিতে ঝলমলে মুখ আর বৃদ্ধদের অশেষ কৃতজ্ঞতায় তার মনে এক অদ্ভুত শান্তি ছড়িয়ে পড়েছিল। এদিকে আদ্রিয়ান গাড়ির জানালা দিয়ে দূর থেকে নরিনকে লক্ষ্য করছিল। তার চোখে মুগ্ধতা ছিল। নরিনের এই মানবিকতা, তার প্রতি গভীর ভালোবাসা ও শ্রদ্ধা আদ্রিয়ানের হৃদয়ে এক নতুন উপলব্ধি সৃষ্টি করছিল। সে জানত নরিন শুধু একটি সুন্দরী মেয়ে নয়, সে এক উদার আত্মা যার কাছে সবার জন্য জায়গা রয়েছে। আদ্রিয়ান হঠাৎ পেছন থেকে বলল, সুইটহার্ট, আমাকে দিবে না? নরিন রেগে বলল, আবার আপনি? আর আপনি কি গরিব যে দিব? তার চোখে ছিল অসন্তোষ এবং বিরক্তি। আদ্রিয়ান এক চমকপ্রদ হাসি দিয়ে বলল, গরিব, খুব গরিব। তোমার ভালোবাসা না পাওয়ার কারণে আমার মনটা গরিব হয়ে গেছে। নরিন আরও রেগে গিয়ে বলল, আপনাকে কতবার বলবো এক কথা, যে বিয়ে করব না? আমি তো এক কথা বলতে বলতে বিরক্ত হয়ে গেছি। আদ্রিয়ান যেন এক মুহূর্তে উত্তেজিত হয়ে গেল। তারপর বলল, তাহলে বিরক্তি কাটানোর জন্য এখন থেকে বলো, আদ্রিয়ান জান, তোমায় ভালোবাসি, বিয়ে করব তোমায়, আর দেখো বিরক্তি কমে যাবে। নরিন শ্বাস টেনে বলল, বখাটে। আদ্রিয়ান আরও কাছে এগিয়ে এসে বলল, শুধু আমার সুইটহার্টের জন্য, তুমি শুধু আমার সুইটহার্ট। নরিন এক ঝটকায় তার থেকে একটু দূরে সরে গেল। তার চোখে ছিল ক্ষোভ আর বিরক্তি, তবে আদ্রিয়ানের কথায় অদ্ভুতভাবে কিছু মিষ্টি অনুভূতি যেন প্রবাহিত হচ্ছিল। সে নিজের মানসিক আস্থার উপর নিয়ন্ত্রণ বজায় রেখে ঠান্ডা সুরে বলল, আপনি জানেন না আপনি কি বলছেন। আদ্রিয়ান মুচকি এসে বলল, জানি তো, আমার সুইটহার্টকে ভালোবাসার কথা বলছি। নরিন চোখ বড় বড় করে বলল, আপনাকে তো পুলিশে দেওয়া উচিত। আদ্রিয়ান হেসে বলল, দাও না সুইটহার্ট পুলিশে, বরং তুমি হয়ে যাও না আমার পুলিশ। তারপর মনের আদালতে কাঠগড়ায় দাঁড় করাও। নরিন রাগে ফুঁসে গিয়ে পেছনে ফিরে হাঁটা ধরল। তখনই আদ্রিয়ান আবার বলল, কবে আমায় ভালোবাসার কথা বলবে সুইটহার্ট? নরিন পেছনে তাকিয়ে কঠিন সুরে বলল, এই মুখ শুধু আমার স্বামীকে ভালোবাসার কথা বলবে, পরপুরুষকে নয়। আদ্রিয়ান যেন এই কথায় আরো খুশি হয়ে গেল। হেসে বলল, তাহলে অপেক্ষায় রইলাম সেই দিনটা দেখার জন্য যখন এই মুখ থেকে ভালোবাসি শব্দটা শুনব। নরিন বিরক্তি নিয়ে দ্রুত সামনে হাঁটতে শুরু করলো। আদ্রিয়ান তার চলে যাওয়ার দিকে তাকিয়ে থেকে মৃদু স্বরে বলল, একদিন ঠিক তুমি বলবে নরিন, আমি জানি, কারণ এই হৃদয় শুধু তোমার জন্যই তৈরি হয়েছে। তার চোখে ছিল এক অদম্য দৃঢ়তা, আর ঠোঁটে ছিল সেই মিষ্টি হাসি যা নরিনের রাগকেও যেন একদিন ভালোবাসায় বদলে দিতে পারে। নরিন রুমে এসে বিছানায় বসে পড়ে। মাথার ভেতর আদ্রিয়ানের কথাগুলো ঘুরপাক খাচ্ছিল, আর তার মেজাজ ছিল তপ্ত আগুনের মতো। ঠিক সেই মুহূর্তে তার ফোন বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল তার বড় মামার নাম। হঠাৎ বড় মামার ফোন পেয়ে নরিনের বুকের ভেতর ধক করে উঠল। হাতটা কাঁপতে লাগলো। প্রথম রিং বেজে কেটে গেল। নরিন একটু ইতস্তত করল, কিন্তু দ্বিতীয়বার রিং বাজতেই ফোনটা ধরল। ফোন ধরতেই বড় মামার গলা শোনা গেল, গম্ভীর আর কঠিন সুরে। কোথায় ছিলে তুমি? ফোন ধরতে এত দেরি হলো কেন? নরিন অস্ফুট স্বরে বলল, আসলে আমি। কিন্তু বড় মামা তাকে শেষ করতে দিলেন না। চুপ, একদম চুপ। তুমি জ্বর বাঁধালে কিভাবে? আমি তো বরিশালের বাইরে আছি, আর সেই সুযোগে নিজের শরীরের উপর অযত্ন করা শুরু করেছ, তাই না? কি বলেছিলাম আমি? নিজের যত্ন নেবে, ঠিকমতো খাবে, আর এখন শুনছি গরিবদের খাবার বিলিয়েছ, নিজে রোদে ঘুরেছ। এসব কিভাবে করছো তুমি? নরিন বোকার মতো চুপচাপ বড় মামার ধমক শুনছিল। বড় মামার রাগের আড়ালে যে উদ্বেগ লুকিয়েছিল সেটা সে ভালোভাবেই বুঝতে পারছিল, কিন্তু সে কিছু বলার আগেই বড় মামা আবার বলে উঠলেন, শুনছো নরিন, এবার যদি নিজের অবহেলা করো তাহলে কিন্তু আমি সবকিছু ছেড়ে দিয়ে তোমার কাছে চলে আসব। নরিন ধীর গলায় বলল, মামা আমি ঠিক আছি, খুব বেশি কষ্ট করিনি। বড় মামা গলা নরম করে বললেন, ঠিক আছে, কিন্তু পরের বার নিজের যত্ন না নিলে আমার আর ছাড় নেই, মনে রেখো। ফোন কেটে গেল। নরিন দীর্ঘশ্বাস ফেলল। মামার উদ্বেগে তার মেজাজ একটু হলেও ঠান্ডা হলো, কিন্তু তার মনের ভেতরে কোথাও যেন একটা অদ্ভুত শূন্যতা অনুভব হচ্ছিল। মামার মতো কেউ তার জীবনে এতটা যত্ন নেয়, অথচ সেই যত্নের মূল্য সে অনেক সময় বুঝতে পারে না। ক্লাস শেষ হওয়ার পর নরিন লাইব্রেরিতে বসে পড়ছিল। তার মনোযোগ ছিল বইয়ের মধ্যে, কিন্তু হঠাৎ আছড়ে পড়ল আদ্রিয়ান। সে সরাসরি সামনে এসে বসে। নরিন ঠান্ডা স্বরে বলল, জানেন, আপনি আমার ছোট মামার বয়সী, তাই আজ থেকে আপনাকে মামা ডাকবো। আদ্রিয়ান শুনে রেগে গেল, তার মুখ লাল হয়ে গেল। সে বলল, হোয়াট? আমি তোমার মামা? এই মেয়ে, থাপ্পড় চেন? এক থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দেব, তখন তোমার মামা বলার শখ মিটবে। নরিন উত্তেজিত হয়ে বলল, আপনি আজ থেকে আমার মামা। আদ্রিয়ান সামান্য থেমে গিয়ে হেসে বলল, সুইটহার্ট, মামা না, জান ডাকতে পারো। I love you, sweetheart. I want to hide you in my heart. You can't run away. আমি তোমায় ভালোবাসি সুইটহার্ট। আমার মনের গহীনে তোমায় লুকিয়ে রাখতে চাই, যাতে পালাতে না পারো। তোমায় মনের গহীনে রাখবো যতন করে, চুপটি করে।
সুযোগ পেলে দেখব তোমার ছবি কটা মনে। সেই মুহূর্তে তোমার হাসি যেন প্রাণের অমৃত। তোমার চোখের আড়ালে লুকিয়ে থাকা সুখের অনুভূতি। যতন করতে হবে ভালোবাসা, যত্নে রাখবো মনটাকে। তোমার সঙ্গে চলবে সময়, এভাবে থাকবে হৃদয়ের মাঝে। কখনো যদি ভুলেও হারিয়ে যাই, তোমার ভালোবাসায় ফিরে পাবো। তোমায় মনের গহীনে রাখবো যতন করে, ভালোবাসা দিয়ে সাথী হয়ে। নরেন চোখে চোখ রেখে সোজা উত্তর দিল, আই ডোন্ট লাভ ইউ। আদ্রিয়ান কিছু সময় চুপ ছিল। তারপর তার মুখে একটু হাসি ফুটে উঠল। সে রোমান্টিকভাবে কবিতা বলল, তার চোখের দিকে তাকিয়ে, তোমার চোখে হারিয়ে যাওয়া স্বপ্ন, তোমার হাসিতে মিশে যাওয়া সুখ। তুমি না থাকলে এ পৃথিবী শূন্য, আমার জীবন হয়ে যাবে অন্ধকার। তোমার সঙ্গে থাকার প্রতিটি মুহূর্ত আমার জন্য জীবন সেরা পুরস্কার। নরিন কিছুটা অসুস্থ অনুভব করল, কিন্তু সে নিজেকে দৃঢ় রাখল। আপনার কবিতা শুনে আমি অন্য কিছু ভাবতে পারি না। সে বলল, আমি শুধু জানি আমি আপনাকে ভালোবাসি না। নরিনের হঠাৎ ফোনটা বেজে উঠল। টেবিলের ওপর রাখা ফোনটি কাঁপছিল, আর তাতে সারা ঘরটাতে এক ঝংকার ভেসে উঠছিল। আদ্রিয়ান হাসতে হাসতে বলল, শ্বশুরমশাই মনে হয় ফোন করেছেন। নরিন সাড়া দিল না, শুধু অস্থিরভাবে ফোনটা তুলে নিল। ওপাশ থেকে বড় মামার কড়া গলা শোনা গেল, কি করছো তুমি? দেওয়ার সাথে সাথে কিভাবে ধরলে? পড়াশোনা বাদ দিয়ে ফোন নিয়ে বসে থাকছ? নরিনের হাত কাঁপতে থাকলো। সে জানতো মামার কথা মানতে না পারলে আরো ভয়াবহ কিছু হতে পারে, কিন্তু ফোন ধরার পর তার শরীর থেকে যেন সমস্ত শক্তি হারিয়ে যাচ্ছিল। আদ্রিয়ান মুচকি হাসলেও তার চোখে যেন কিছুটা উদ্বেগ ছিল। বড় মামা আবার জোর দিয়ে বলল, শোনো, আমি তোমার বিয়ের জন্য একটা ছেলেকে ঠিক করেছি। তার নাম তারেক রহমান, একজন নামকরা ডাক্তার। কাল তোমার সাথে দেখা করবে, অথবা তারেক তোমার বিশ্ববিদ্যালয়ে এসে দেখা করবে। আমি কিছু বলেছি তা মেনে চলো। নরেনের গলা শুকিয়ে গেল, তার চিন্তা যেন পুরোপুরি থেমে গেল। কিছু বলার শক্তি পাচ্ছিল না। কাঁপা কাঁপা গলায় সে শুধু বলল, আসলে মামা। চুপ, আর কথা বলার কিছু নেই। বড় মামা চিৎকার করে আবার ধমক দিল, তোমার যা করা উচিত তা করো, আমি যা বলেছি তা মেনে চলতে হবে। নরেন কিছু না বলে উঠে হাঁটা শুরু করলো। তার পা যেন একেবারে ভারী হয়ে আসছিল। মনে হচ্ছিল পৃথিবীও তার পিঠে চাপ ফেলেছে। আদ্রিয়ানের ডাক শোনার পরেও সে একটুও থামল না। আদ্রিয়ান বারবার সুইটহার্ট বলে ডাকছিল, কিন্তু নরেন এক মুহূর্তের জন্য ফিরে তাকালো না। তার মনে এখন শুধু এক ধরনের শূন্যতা ছিল, যেন সে একা, একদম একা। আদ্রিয়ান দ্রুত উঠে এসে তার পাশে দাঁড়ালো, কিন্তু নরেন তার দিকে তাকালো না। আদ্রিয়ানের মনের মধ্যে নানা অনুভূতি ছুটে চলছিল। সে বুঝতে পারছিল না কেন নরেন এমন করছে, কিন্তু সে জানত এর পেছনে কিছু গভীর কারণ আছে। তবে নরেনের মুখের অচেনা নীরবতা তাকে আরও বেশি বিচলিত করে তুলেছিল। নরেন হালকা হেঁটে তার ফ্ল্যাটের দিকে এগিয়ে গেল। রাস্তার ধারের বাতিগুলি যেন তার মনের অন্ধকারে আরো গভীরভাবে ফুটে উঠছিল, এবং তার চিন্তা ভাবনার ভেতরে এক বিশাল শূন্যতা ঘুরে ঘুরে চলে যাচ্ছিল। আদ্রিয়ান ক্যাম্পাসের পথে ধীর পায়ে হাঁটছিল। তার মনের ভেতর এক অদ্ভুত অস্থিরতা। আজ নরেনের আচরণ তাকে দ্বিধায় ফেলেছে। বারবার মনে হচ্ছিল তার ঠান্ডা মুখের ভঙ্গি আর নিস্তব্ধ দৃষ্টি। সুইটহার্টের এমন আচরণ কেন? সে তো এমন ছিল না। নিজের মনে প্রশ্ন করছিল আদ্রিয়ান। তার পেছনে গার্ড নীরবে হাঁটছিল, কাঁধে ঝুলছিল শক্তিশালী একটি বন্দুক। ক্যাম্পাসের অন্য শিক্ষার্থীরা দূর থেকে অবাক চোখে তাকাচ্ছিল। এই তো তাদের সেই প্রভাবশালী আদ্রিয়ান, যার চলার পথে কেউ সাহস করে কিছু বলতে পারে না। গেটের কাছে পৌঁছাতে আরো কয়েকজন সশস্ত্র গার্ড তৎপর হয়ে উঠল। মুহূর্তের মধ্যেই একজন দৌড়ে এসে কালো বিলাসবহুল গাড়ির দরজা খুলে দিল। আদ্রিয়ান কোনো কথা না বলে ধীর পদক্ষেপে গাড়িতে উঠে বসল। গাড়িতে বসে জানালার বাইরে তাকিয়ে সে গভীরভাবে ভাবতে লাগলো। তার মুখে দৃঢ়তা থাকলেও চোখের কোণে একরকম হতাশা লুকিয়েছিল। নরেনকে সত্যি আমাকে দূরে সরিয়ে দিতে চাইছে, নাকি কিছু বলতে পারছে না? ড্রাইভার মাথা ঘুরিয়ে জিজ্ঞেস করলো, স্যার কোথায় যাবেন? আদ্রিয়ান এক মুহূর্ত চুপ থেকে নির্দেশ দিল, বাসায় চলো। আদ্রিয়ান ধীর পায়ে সামনের সিঁড়ির দিকে এগিয়ে গেল। তার চলার ভঙ্গিতে এক ধরনের মুগ্ধতা আর কর্তৃত্বের মিশ্রণ ছিল। বাড়ির বিশাল সাদা মার্বেলের সিঁড়িগুলো সূর্যের আলোয় ঝলমল করছিল। সিঁড়ির উপর পৌঁছানোর সঙ্গে সঙ্গে বড় দরজাগুলো স্বয়ংক্রিয়ভাবে খুলে গেল, যেন এই প্রাসাদোপম বাড়িটি তার আগমনের অপেক্ষাতেই ছিল। দরজার ভেতর থেকে উঁকি দিল স্নিগ্ধ আলোর প্রতিফলন। বাড়ির ভেতরে ঢুকতেই আদ্রিয়ানের চারপাশে নরম কার্পেটের ওপর পা রাখার শব্দ হারিয়ে গেল। দেওয়ালে ঝুলানো আর্ট পিস, সিলিং থেকে ঝুলে থাকা বিলাসবহুল ঝাড়বাতি, আর পুরো ঘর জুড়ে ছড়িয়ে থাকা এক ধরনের নীরব গাম্ভীর্য যেন তার ব্যক্তিত্বেরই প্রতিচ্ছবি। একজন 40 বছরের মহিলা, হয়তো বাড়ির ব্যবস্থাপিকা, দ্রুত এগিয়ে এসে নম্র ভঙ্গিতে বলল, স্যার আপনার জন্য কফি তৈরি হয়ে আছে, ডাইনিং টেবিলে পাঠিয়ে দেব।
আদ্রিয়ান মাথা নাড়ল, কিন্তু কোনো কথা বলল না। তার মনের মধ্যে এখনো নরিনের চিন্তাগুলো ঘুরপাক খাচ্ছিল। সুইটহার্ট শব্দটি যেন তার হৃদয়ে গভীর কোনো অনুভূতি জাগিয়ে তুলছিল, অথচ সে প্রকাশ করতে অপারগ। আদ্রিয়ান ধীর পায়ে লিভিং রুমের দিকে এগিয়ে গেল। তার প্রতিটি পদক্ষেপ যেন বাড়ির নীরবতাকে আরো গভীর করে তুলেছিল। একজন সার্ভেন্ট ধীর পা ফেলে লিভিং রুমে এসে বলল, স্যার, কফি। একটি ট্রেতে রাখা স্টিম ওঠা কফির কাপটি টেবিলে নামিয়ে আদ্রিয়ানের দিকে তাকিয়ে সরে দাঁড়ালো। আদ্রিয়ান কাপটি হাতে তুলে এক চুমুক দিয়ে গরম কফির স্বাদ নিল। তারপর হালকা গলায় জিজ্ঞাসা করল, বাবা কোথায়? সার্ভেন্ট বিনয়ের সঙ্গে উত্তর দিল, স্যার মিটিংয়ে গেছেন। তিনি বলেছেন সিলেটে কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে, ফিরতে 2 দিন লাগবে। আদ্রিয়ান একটু থেমে তাকালো জানালার দিকে। বাইরের আকাশের নীল রং যেন তার মনের গভীর চিন্তাগুলোকে ছুঁয়ে যাচ্ছিল। এরপর সে আবার প্রশ্ন করল, আর দুপুরে কি রান্না হচ্ছে? সার্ভেন্ট মাথা নিচু করে বলল, স্যার, আপনার জন্য কিছু স্পেশাল রান্না করব, আপনি যা চাইবেন সেটাই হবে। আদ্রিয়ান কিছুক্ষণ চুপ করে রইল, তারপর হালকা হাসি দিয়ে বলল, ঠিক আছে, আজ আমার জন্য গ্রিলড চিকেন আর স্যুপ বানাও, একটু হালকা আর সহজ। সার্ভেন্ট মাথা ঝুঁকিয়ে সম্মতি জানিয়ে চলে গেল। আদ্রিয়ান আবার কফির দিকে মন দিল, কিন্তু তার চোখে মুখে চিন্তার গভীর ছাপ স্পষ্ট। নরিনের ভাবনা আবারও তার মনের কফি কাপের মতোই আলোড়িত হয়ে উঠল। আদ্রিয়ান ভোরেই ঘুম থেকে উঠে পড়ল। দ্রুত ফ্রেশ হয়ে নিচে নেমে নাস্তার টেবিলে বসল। সার্ভেন্টরা তার জন্য বিভিন্ন ধরনের খাবার সাজিয়ে রেখেছিল, কিন্তু তার মন যেন অন্য কোথাও। সে তাড়াহুড়ো করে খাওয়া শেষ করল, সার্ভেন্টের বিস্ময়কর দৃষ্টিকে উপেক্ষা করেই। নিজের গাড়িতে উঠে ক্যাম্পাসের দিকে রওনা দিল। গাড়ি ক্যাম্পাসে পৌঁছানোর সঙ্গে সঙ্গে সে সোজা লাইব্রেরির দিকে গেল। লাইব্রেরির এক কোণে বসে অপেক্ষা করতে লাগলো। প্রতিবার দরজা খুলতেই তার চোখ সেদিকে চলে যাচ্ছিল। তার মনে কেবলই একটাই চিন্তা, নরিন আসবে তো? আদ্রিয়ান বইয়ের পাতায় চোখ রাখলেও তার মন একেবারেই বইয়ের মধ্যে ছিল না। ঘড়ির কাঁটাগুলোর গতিকে যেন সে নিয়ন্ত্রণ করতে চাইছিল। একটু অধৈর্য হয়ে সে ভাবল, সুইটহার্ট, তুমি কি জানো না আমি তোমার জন্য এখানে বসে আছি? নরিন থমকে গেল। তার হাতের কলমটা ধীরে ধীরে টেবিলে রেখে তারেক রহমানের দিকে তাকালো। এক মুহূর্তের জন্য চারপাশের সব শব্দ থেমে গেল, যেন তার চোখে দৃঢ়তা ফুটে উঠল। আপনাকে আমি বিয়ে করতে পারবো না ভাইয়া, নরিন স্পষ্ট স্বরে বলল। তারেক বিস্ময়ে তাকিয়ে রইল। কেন? আঙ্কেল বলছিলেন তোমার কোনো আপত্তি নেই। তোমাকে আমি ছোট থেকে চিনি, আমার জীবনের তোমার মতো মেয়েকেই চাই। তোমার কি সমস্যা নরিন? নরিন গভীর শ্বাস নিল, যেন নিজেকে শক্ত করে নিচ্ছে। ভাইয়া, আমি আল্লাহর দেয়া বিধান মানি। আমি একজন মুসলিম নারী। আমার জীবন সঙ্গী একজন দিনদার হওয়া উচিত। যে ব্যক্তি আমার ঈমান ও ইসলামকে সমর্থন করবে তার সাথে আমার জীবন কাটানোর কথা। আমি হয়তো একজন ভালো মানুষ, কিন্তু তারেক তাকে থামিয়ে দিয়ে বলল, তুমি কি বলতে চাচ্ছ আমি খারাপ? নরিন, আমি তোমার জন্য সবকিছু করতে পারি। তুমি যা চাও আমি সেটা করতে রাজি। আর আমার প্রস্তাব নিয়ে এত অস্বস্তি কেন? তোমাকে আমার পছন্দ, আমার ভালোবাসা। নরিন দৃঢ়ভাবে মাথা নাড়ল। ভালোবাসা আল্লাহর জন্য হওয়া উচিত ভাইয়া। আপনার জীবনে দিনের কোনো অবস্থান নেই। আমি জানি না, হয়তো সময়ের সাথে আপনি বদলাবেন, কিন্তু আমি সেই দায়িত্ব নিতে পারবো না। আপনাকে আমি ভাই হিসেবে সম্মান করি, এর বাইরে কিছু নয়। তারেক হতবাক হয়ে গেল। তার হাতের গোলাপটা টেবিলের উপর রাখা রইল, যেন তার সব আশা সেখানে থেমে গেছে। এই পুরো ঘটনাটি দূর থেকে লক্ষ্য করছিল আদ্রিয়ান। মাস্ক আর চশমার আড়ালে তার চোখে রাগের ঝলক স্পষ্ট। তার মুঠি শক্ত হয়ে উঠল। তারেকের গোলাপ দেওয়া এবং কথাগুলো তাকে গভীরভাবে আহত করছিল। তুমি যে আমার সুইটহার্ট, তা কি এই বোকা তারেক বুঝতে পারবে? আদ্রিয়ান নিজের মনেই বলল। তারেক কিছুক্ষণ চুপচাপ নরিনের মুখের দিকে তাকিয়ে রইল, তারপর ধীর কণ্ঠে বলল, তোমার সিদ্ধান্ত বুঝতে পেরেছি, তবে নরিন, মনে রেখো, আমি সহজে হাল ছাড়ার মানুষ নই। সে উঠে দাঁড়ালো, গোলাপটা রেখে দিয়ে চলে গেল। তার যাওয়ার পর নরিন কিছুক্ষণ চুপচাপ বসে রইল, যেন তার মনও কিছু সময়ের জন্য স্থির হয়ে গেছে। আদ্রিয়ান গ্লাসের আড়াল থেকে তাকিয়ে তার মনের গভীর তৃপ্তি অনুভব করল। তোমার সাহসিকতা আমাকে প্রতিদিন আরও বেশি মুগ্ধ করে সুইটহার্ট, সে নিজের মনেই হাসল। মিডিয়াতে খবরটি তীব্র ঝড়ের মতো ছড়িয়ে পড়ল। বিভিন্ন টেলিভিশন চ্যানেল, পত্রিকা, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে আলোচিত হতে লাগলো। শিরোনাম হয়েছিল, বাংলাদেশের টপ বিজনেসম্যান আদ্রিয়ান আবরার জুহায়ের নরিন আহমেদকে বিয়ের প্রস্তাব দিয়েছেন। সাথে সাথে ভিডিওটি ছড়িয়ে পড়ে, যেখানে আদ্রিয়ান পুরো বিশ্ববিদ্যালয়ের সামনে নরিনকে বিয়ের প্রস্তাব দেয়। সেই মুহূর্তটি মুঠোফোনের ক্যামেরায় ধারণ করা ছিল এবং সেই ভিডিওটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। খবরের শিরোনামে একের পর এক নেতিবাচক মন্তব্য আসতে থাকে এবং এই ঘটনাটি মানুষের মাঝে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
এত বড় একজন ব্যবসায়ী, দেশের একজন প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব, যিনি বহু মানুষের অনুপ্রেরণা, কিভাবে একটি সাধারণ বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর কাছে নিজের ভালোবাসা প্রকাশ করতে পারেন? আরও অবাক করা বিষয়, সে প্রস্তাব নাকচ করে দেওয়ার পরও আদ্রিয়ান তার ভালোবাসা ব্যক্ত করতে পেছপা হয়নি। তার এই আচরণে সকলেই চমকে ওঠে। অনেকেই প্রশ্ন তুলতে শুরু করলো, এত বড় ব্যবসায়ী হয়ে কিভাবে এমন একটা সাধারণ মেয়েকে বিয়ের প্রস্তাব দিল? কেউ কেউ ভাবছিল আদ্রিয়ানের সম্মান বজায় রেখে এমন প্রস্তাব দেওয়া কি উপযুক্ত ছিল? সবার মধ্যে নানা রকম ধারণা তৈরি হলো। বিভিন্ন মিডিয়ায় বিশ্লেষণ চলতে থাকলো এবং অনেকেই এই বিষয়ে মতামত প্রকাশ করতে শুরু করলেন। কেউ আদ্রিয়ানের সাহসিকতার প্রশংসা করলেও অনেকেই তাকে তীব্র সমালোচনায় জড়ালো। সমাজের অনেকে মনে করেছিল একজন সফল ব্যবসায়ী হিসেবে তার এ ধরনের কর্মকাণ্ড কি তার অবস্থানকে মানানসই করে? গভীর রাতে নরিনের ফোন বেজে উঠল। নরিন ফোনটা তুলে নিল, আর ওপাশ থেকে আদ্রিয়ানের কণ্ঠ শোনা গেল, সুইটহার্ট, ভালোবাসি তোমায়। নরিন এক মুহূর্তের জন্য চুপ থাকলো, তারপর বিরক্তি ও রাগের সাথে উত্তর দিল, লজ্জা করে না পরনারীকে এসব বলতে? কতবার বলবো এসব অশালীন কথা বলবেন না? আর আপনি আমার স্বামী নন, এসব বলার অধিকার আপনার নেই। আদ্রিয়ান একটু নীরব হয়ে গেল, তারপর অবাক হয়ে বলল, স্বামী হতে কতক্ষণ? নরিন তার গলায় কঠোরতা এনে বলল, আমি আপনাকে জীবনেও বিয়ে করব না। এই কথাগুলো শোনার পর আদ্রিয়ান যেন কিছুটা হতাশ হয়ে ফোন রেখে দিল। নরিন ফোন রাখার পর কিছু সময় নীরব হয়েছিল। তার মনে এক ধরনের অস্থিরতা কাজ করছিল। সে জানত তার সিদ্ধান্ত সঠিক, কিন্তু আদ্রিয়ানের এতটা আস্থা ও ভালোবাসা তাকে এক অদ্ভুত জায়গায় নিয়ে আসছিল। নরিনের মন ভালো ছিল না। সে একটু মাথা ঠান্ডা করার জন্য ফোনটা হাতে নিয়ে ফেসবুকে ঢুকলো। নিউজ ফিডে স্ক্রল করতে করতে হঠাৎ একটা রান্নার ভিডিওর পাশে একটা স্ক্যান্ডাল খবর চোখে পড়ল। সেখানে বলা হচ্ছে জনপ্রিয় নায়িকা রুষার সঙ্গে আদ্রিয়ান আবরার জুহাইরের দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। খবরে আরও বলা হয়েছে তারা একাধিকবার একসঙ্গে রাত কাটিয়েছেন। আদ্রিয়ানের নাম নিয়ে নানা বিতর্কিত মন্তব্য করা হয়েছে, যেখানে তাকে একজন প্লেবয় হিসেবে তুলে ধরা হয়েছে। বলা হয়েছে তিনি প্রায়ই বিভিন্ন মেয়ের সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন এবং তাদের নিয়ে সময় কাটান। নরিন খবরটা দেখে হতবাক হয়ে গেল। তার ভেতরে এক ধরনের ক্ষোভ ও ঘৃণা দানা বাঁধল। এমন মানুষকে কিভাবে বিশ্বাস করা যায়? নরিন নিজেকে প্রশ্ন করল। আদ্রিয়ানের প্রতি তার যে সামান্য সহানুভূতি ছিল সেটুকুও মুহূর্তেই মুছে গেল। সে ফোনটা রেখে চোখ বন্ধ করল। মাথার মধ্যে শুধু একটাই ভাবনা ঘুরপাক খাচ্ছিল, আমার সিদ্ধান্ত সঠিক ছিল। আমি কখনো এমন একজন মানুষকে আমার জীবনে জায়গা দিতে পারি না। সকালবেলার প্রকৃতি এক অদ্ভুত শান্তি ও সুন্দরতার মেলবন্ধন। ফজরের আলো যখন ধীরে ধীরে পৃথিবীকে আলোকিত করে, তখন রাতের গভীর অন্ধকার ধীরে ধীরে মুছে যেতে থাকে। আকাশে সূর্যের প্রথম রশ্মি ওঠার আগে এক নীরবতা বিরাজ করে, যেন সময় নিজেই এক গভীর নিঃশ্বাস নিচ্ছে। বাতাসের ঠান্ডা শীতলতা ও স্নিগ্ধতা ভেসে আসে, যা শরীরকে সতেজ করে তোলে। পাখিরা একে একে গাওয়া শুরু করে, তাদের কিচিরমিচির যেন একটি প্রশান্তির সুর, যা পুরো পরিবেশকে শান্তির মূর্তি হিসেবে উপস্থাপন করে। সূর্যের প্রথম আলো আকাশে গোলাপি, কমলা ও সোনালী রঙের মিশেলে এক অদ্ভুত সৌন্দর্য ফুটিয়ে তোলে। প্রকৃতি যেন ধীরে ধীরে আল্লাহর রহমত ও পবিত্রতায় রাঙিয়ে উঠছে। এই সময় প্রকৃতি মানুষের অন্তরে এক গভীর প্রশান্তি এনে দেয়, যা প্রতিটি মুসলিমের জন্য আল্লাহর রহমত ও বরকতের একটি বিশেষ মুহূর্ত। সকাল 11টায় করিম আবরার মিটিং রুমে ছিলেন, কিন্তু একের পর এক ফোন কল আসতে শুরু করলো। তার ডেস্কে ফোন, সেলফোন এবং অন্যান্য যোগাযোগের মাধ্যম একে একে বাজতে থাকলো। ফোনের পর ফোন। কলাররা সকলে একটাই প্রশ্ন করছিল, আদ্রিয়ান কি করছে? কিভাবে এমন কাজটা করলো? মিটিং চলাকালীন করিম আবরারের মনোযোগ বারবার ফোনের দিকে চলে যাচ্ছিল। তিনি বুঝতে পারছিলেন কিছু একটা বড় ঘটনা ঘটেছে এবং তার ছেলে আদ্রিয়ানের মধ্যে জড়িয়ে পড়েছে। একজন কলার বলল, আপনার ছেলে তো পুরো বিশ্ববিদ্যালয়ের সামনে সেই মেয়েটিকে বিয়ের প্রস্তাব দিয়েছে, এটি কি আপনি জানতেন? আরেকজন ফোনে বলল, আদ্রিয়ান তো এখন নিজের সম্মান নিজে নষ্ট করে ফেলেছে। একজন সফল ব্যবসায়ী হয়ে কিভাবে এমন আচরণ করা যায়? করিম আবরার এসব কথা শুনে গম্ভীর হয়ে গেলেন। তার চোখে একটি অস্থিরতা ফুটে উঠল। পুরো পরিস্থিতি যেন তার উপর সঙ্গী স্বরূপ এক ধরনের চাপ হয়ে দাঁড়াচ্ছিল। তার ছেলে, যে কিনা এত বড় ব্যবসায়িক সাম্রাজ্য গড়ে তুলেছে, এখন এমন একটি ভুল সিদ্ধান্তে পড়েছে, এটা তার জন্য বড় ধাক্কা। অন্য একটি ফোন কল থেকে এক ব্যক্তি বলল, আপনার ছেলে কি সত্যি জানতো না যে নরিন সে প্রস্তাব নাকচ করবে? বা এই পরিস্থিতিতে আপনার ছেলের এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার পেছনে কি কারণ ছিল? করিম আবরার এর মধ্যে কিছুটা বিরক্ত হয়ে উঠলেন। তিনি দ্রুত ফোনটি রেখে দেওয়ার চেষ্টা করলেন, কিন্তু কল আসছিল একের পর এক। তার মুখ থেকে বের হলো, এখন কিছুই বলতে পারবো না, এই ব্যাপারে আদ্রিয়ানের সঙ্গে কথা বলছি, তারপর সবকিছু পরিষ্কার হবে।
তারপরে করিম আবরার আবার মিটিংয়ে ফিরে গেলেন, কিন্তু তার মনে ছিল একটাই চিন্তা, কিভাবে তিনি তার ছেলেকে এমন ভুল সিদ্ধান্ত থেকে ফিরিয়ে আনবেন। কিছু গার্ড মাথা নিচু করে ধীর পায়ে আদ্রিয়ানের অফিসে ঢুকলো। তাদের চেহারায় অস্থিরতা স্পষ্ট। একজন এগিয়ে এসে বলল, স্যার, এই ভিডিওটা দেখুন। আদ্রিয়ান হাতের কাজ বন্ধ করে বলল, কোন ভিডিও? গার্ডটি ফোনটি এগিয়ে দিল। ভিডিওটি চলতে শুরু করলো। বিশ্ববিদ্যালয়ের সেই দৃশ্য। পুরো বিশ্ববিদ্যালয়ের সামনে আদ্রিয়ানের বিয়ের প্রস্তাব এবং নরিনের তার নাকচ করার মুহূর্তগুলো দেখানো হচ্ছিল। ভিডিওটির সঙ্গে অনেক সমালোচনামূলক মন্তব্যও ছিল। কেউ বলছিল এত বড় বিজনেসম্যান হয়ে এমন কাজ, আবার কেউ বলছিল নরিন সাহসী মেয়ে, এমন প্রস্তাব ফিরিয়ে দিয়েছে। ভিডিও দেখার সঙ্গে সঙ্গে আদ্রিয়ানের চোখে রাগ জমাট বাঁধল। তার মুখ কঠিন হয়ে উঠল। তিনি দাঁড়িয়ে গিয়ে টেবিলে ঘুষি মারলেন। তারপর গলা ভারী হয়ে গেল। এই ভিডিও কে আপলোড করেছে? খুঁজে বের করো। আমি 1 মিনিটও দেরি করতে চাই না, আদ্রিয়ান গর্জে উঠল। গার্ডদের মাথা আরও নিচু হয়ে গেল। একজন বলল, স্যার, আমরা দ্রুতই বিষয়টা তদন্ত করছি। ভিডিওটা ইতিমধ্যে অনেক জায়গায় ছড়িয়ে পড়েছে। আদ্রিয়ান আরও রেগে গিয়ে বলল, আমার কথা শোনো, এই ভিডিও এখনই ডিলিট করো। সব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে সরিয়ে ফেলতে হবে। যে বা যারা এটা ছড়িয়েছে তাদের খুঁজে বের করো। আমার প্রাইভেসি নিয়ে খেলা করার সাহস কেউ কিভাবে করে? গার্ডরা দ্রুত মাথা নেড়ে অফিস থেকে বেরিয়ে গেল। আদ্রিয়ান চেয়ার থেকে উঠে জানালার দিকে হাঁটলেন। তার মনের মধ্যে অগ্নি জ্বলছিল। নিজেকে শান্ত করার চেষ্টা করেও বারবার পরিস্থিতির অবনতি নিয়ে ভাবছিলেন। নিজেকে কিছুটা সামলে তিনি গম্ভীর কণ্ঠে বললেন, এই সমস্যার সমাধান আমাকে করতেই হবে, নইলে এটা আমার পরিবার এবং সম্মান দুটোই ক্ষতিগ্রস্ত করবে। করিম আবরার তার রাগ সামলাতে না পেরে দ্রুত আদ্রিয়ানের অফিসের দরজা খুলে ভেতরে ঢুকলেন। তার চেহারা ক্রোধে ফুঁসছে। আদ্রিয়ান তখনও জানলার দিকে দাঁড়িয়ে রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করছিল। তুমি কি মনে করেছো তুমি যা খুশি তাই করতে পারবে? করিম আবরারের গম্ভীর কণ্ঠে ঘর কেঁপে উঠল। আদ্রিয়ান ঘুরে দাঁড়ানোর আগেই করিম আবরার তার দিকে এগিয়ে এসে কষিয়ে এক চর বসিয়ে দিলেন। বাবা! চমকে উঠল আদ্রিয়ান, কিন্তু করিম আবরারের চোখে তখন শুধুই রাগ। তুমি কি জানো, তোমার এক ভুলে আমার কত বছরের সম্মান ধুলোয় মিশে যাচ্ছে? করিম আবরার বজ্র গম্ভীর কণ্ঠে বললেন। আদ্রিয়ান কিছু বলার জন্য মুখ খুলল, কিন্তু করিম আবরার তাকে থামিয়ে দিলেন। তোমার মতো দায়িত্বজ্ঞানহীন ছেলে আমার নেই। পুরো দেশ এখন আমাদেরকে নিয়ে কথা বলছে। এত বড় ব্যবসায়ী পরিবারের ছেলে হয়ে তুমি এই কাজ করলে? বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় গিয়ে বিয়ের প্রস্তাব দাও, এটা কি কোনো শোভন কাজ? আদ্রিয়ান মাথা নিচু করে শুনছিল, কিন্তু তার চোখে কষ্টের ছাপ ছিল। তিনি শান্ত কণ্ঠে বললেন, বাবা, আমি কিছু ভুল করিনি। আমি নরিনকে ভালোবাসি। আমি তাকে সম্মানের সঙ্গে প্রস্তাব দিয়েছি। এটা আমার সম্মানের ব্যাপার। করিম আবরার তার কথা শুনে আরও ক্ষেপে গেলেন। তোমার সম্মান? এই ভিডিও কি সেটা প্রমাণ করে? তুমি নিজে শুধু নয়, আমার নাম, আমাদের পরিবারের নাম মাটিতে মিশিয়েছ। আদ্রিয়ান ধীরে ধীরে মুখ তুলে বলল, বাবা, ভালোবাসা কখনো সম্মান নষ্ট করে না। আমি যা করেছি সেটা আমার হৃদয়ের কথা মেনে করেছি। তবে আমি কথা দিচ্ছি, এই পরিস্থিতি ঠিক করব। আপনি আমাকে শুধু একটা সুযোগ দিন। করিম আবরার কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে রইলেন। তারপর মুখ শক্ত করে বললেন, একটা সুযোগ? আদ্রিয়ান, এই সুযোগ যদি তুমি নষ্ট করো, মনে রেখো আমি আমার নামের ভার তোমার কাঁধ থেকে সরিয়ে নেব। করিম আবরার রাগে ফুঁসতে ফুঁসতে টেবিল থেকে একটি কাঁচের গ্লাস তুলে দেওয়ালের দিকে ছুঁড়ে মারলেন। গ্লাসটি দেওয়ালে আঘাত করে চূর্ণ বিচূর্ণ হয়ে মেঝেতে ছড়িয়ে পড়ল। ঘর জুড়ে থমথমে নীরবতা। তার চোখ লাল হয়ে উঠল, কপালে রগ ফুলে গেল। জোরে চিৎকার করে বললেন, তুই কিভাবে এমন করতে পারলি আদ্রিয়ান? তুই কি আমাদের পরিবারের সম্মানের কথা একবারও ভাবিসনি? এত বড় ভুল কিভাবে করলি? আদ্রিয়ান মাথা নিচু করে দাঁড়িয়েছিল। বাবার এমন রাগ সে আগে কখনো দেখেনি। ধীরে ধীরে বলল, বাবা, আমি সত্যিই বুঝতে পারিনি ব্যাপারটা এত বড় হয়ে যাবে। আমি শুধু আমার অনুভূতির কথা প্রকাশ করতে চেয়েছিলাম। করিম আবরার আঙুল তুলে দেখিয়ে বললেন, অনুভূতি? তোর অনুভূতির জন্য এখন পুরো দেশ আমাদের নিয়ে হাসাহাসি করছে। তুই কি জানিস এই কাজের জন্য আমাদের ব্যবসা আর সম্মান দুটোই ঝুঁকিতে পড়তে পারে? আদ্রিয়ান কিছু বলতে গিয়ে থেমে গেল। তার কণ্ঠ রুদ্ধ হয়ে আসছিল। সে বলল, বাবা, আমি জানি আমি ভুল করেছি, কিন্তু আমার ইচ্ছা কখনোই আপনাদের অসম্মান করার ছিল না। করিম আবরার চেয়ার থেকে উঠে দাঁড়ালেন। তিনি গম্ভীর শ্বাস নিয়ে নিজেকে শান্ত রাখার চেষ্টা করলেন, কিন্তু রাগ যেন আরো বেড়ে যাচ্ছিল। তুই যা করেছিস তার ফল এখন আমাদের সবাইকে ভোগ করতে হবে। আমি এই পরিস্থিতি ঠিক করব, আর তুই 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 চুপ করে থাকবি। আদ্রিয়ান জানতো বাবার এই রাগ সহজে থামবে না। সে চুপচাপ দাঁড়িয়ে রইল, আর করিম আবরার রাগের আগুনে ঘর যেন পুড়ে যাচ্ছিল। করিম আবরারের রাগের আগুনে পুরো দেহটিকে যেন দপদপ করে তুলছিলেন। তিনি একে একে সবকিছু তছনছ করে বের হয়ে গেলেন। তার চোখে রাগের ঝিলিক। পা ফেলতে ফেলতে প্রতিটি মুহূর্ত যেন এক ভীতির জন্ম দেয়। অফিসের গ্লাসের টুকরোগুলো তার পায়ের নিচে পিষ্ট হয়ে গিয়েছিল, কিন্তু তিনি সেদিকে কোনো লক্ষ্য রাখলেন না।
তার মনের অগণিত প্রশ্ন এবং ক্ষোভ যেন তাকে অন্ধকারে ডুবিয়ে নিচ্ছিল। এদিকে আদ্রিয়ান হতাশ, অপারগভাবে বসেছিল। আর তার বাবা চলে যাওয়ার পর সে পুরোপুরি ভেঙে পড়েছিল। এত বড় ভুল, এত বড় প্রস্তাব, আর সে যে কখনোই বুঝতে পারেনি যে এই ছোট্ট ঘটনা তাদের পুরো জীবনকে বিপর্যস্ত করে দেবে। তার বাবা করিম আবরারকে খুশি করতে তার জীবনের সেরা সবকিছু কোরবানি করতে প্রস্তুত ছিল, কিন্তু এবার সে দেখতে পাচ্ছিল তার এক ভুল সিদ্ধান্ত তাকে কেমনভাবে সর্বনাশের দিকে ঠেলে দিয়েছে। সামনে একটা দীর্ঘ পথ ছিল যা পেরিয়ে তাকে আবার নিজের সম্মান এবং ভালোবাসার জায়গায় পৌঁছাতে হবে, কিন্তু সে জানত তার বাবার রাগ সহজে কমবে না। নওরিন বোরকা পরে মাথায় হিজাব ঠিক করে গেটের দরজা খুলে বাইরে পা রাখল। তার লক্ষ্য ছিল দ্রুত বাজারে যাওয়া, কিন্তু বাইরে পা দিতেই সে দেখল রাস্তার একপাশে ক্যামেরা হাতে কয়েকজন লোক দাঁড়িয়ে আছে। মুহূর্তের মধ্যে তারা নওরিনকে ঘিরে ফেলল। সাংবাদিকরা চারদিক থেকে ছুটে এসে মাইক্রোফোন তার দিকে বাড়িয়ে ধরল। ক্যামেরাগুলো সরাসরি তার দিকে তাক করা। একজন বলল, নওরিন, আপনি কি আদ্রিয়ান আবরারের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন? কেন? নওরিন ধৈর্য ধরে মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে রইল। অন্য একজন জিজ্ঞাসা করল, আপনার কি কোনো বিশেষ কারণ আছে, নাকি আপনি অন্য কাউকে পছন্দ করেন? লাইভ সম্প্রচার শুরু হয়ে গিয়েছিল। চারদিকে শোরগোল। নওরিনের মুখ কিছুটা ঢেকে থাকলেও তার অস্বস্তি স্পষ্ট বোঝা যাচ্ছিল। সে শান্ত কণ্ঠে বলল, আমি দুঃখিত, এটা আমার ব্যক্তিগত বিষয়। আমি এ নিয়ে কোনো মন্তব্য করতে চাই না। দয়া করে আমাকে এভাবে বিরক্ত করবেন না। কিন্তু সাংবাদিকরা থামার পাত্র নয়। একজন নারী সাংবাদিক বলল, আপনি কি বুঝতে পারছেন আপনার কারণে একজন নামকরা ব্যবসায়ীর সম্মানহানি হয়েছে? এমন সাহস দেখানোর কারণ কি? নওরিন পরিস্থিতি সামলানোর চেষ্টা করছিল, কিন্তু তার চারপাশের লোকজনের চাপে সে একেবারে অসহায় বোধ করল। সে পেছনে ঘুরে বাসায় ফিরে যাওয়ার চেষ্টা করল, কিন্তু সাংবাদিকরা তাকে অনুসরণ করতে লাগলো। তার বাজারে যাওয়ার পরিকল্পনা ভেস্তে গেল, আর মাথায় শুধু একটি চিন্তা ঘুরছিল, কিভাবে এই পরিস্থিতি থেকে বের হওয়া যায়। হঠাৎ আদ্রিয়ানের ফোন বেজে উঠল। স্ক্রিনে দেখালো মহিলা গার্ড কল করেছে। দ্রুত ফোন ধরতেই গার্ডের কণ্ঠে আতঙ্কের সুর শোনা গেল। স্যার, সর্বনাশ হয়ে গেছে। নওরিন ম্যামকে সাংবাদিকরা ঘিরে ধরেছে। তাদের লাইভ চলছে এবং ম্যামের অবস্থা খুবই খারাপ। আপনি তাড়াতাড়ি আসুন। আদ্রিয়ানের রক্ত যেন গরম হয়ে উঠল। সে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। নিজের জ্যাকেটটা টান দিয়ে গায়ে চাপিয়ে দ্রুত বেরিয়ে পড়ল। গাড়িতে উঠতে উঠতে ড্রাইভারকে আদেশ দিল, জলদি চালাও। নওরিনের কিছু হলে আমি কাউকে ছাড়ব না। গাড়ি রাস্তায় দৌড়াচ্ছে, আর আদ্রিয়ানের মাথায় একটাই চিন্তা, কিভাবে নওরিনকে এই পরিস্থিতি থেকে উদ্ধার করা যায়। কিছুক্ষণ পর ঘটনাস্থলে পৌঁছে আদ্রিয়ান দেখে নওরিন বোরকা ভেতরে অসহায়ভাবে দাঁড়িয়ে রয়েছে, মাথা নিচু করে। তার চারপাশে সাংবাদিকদের ভিড়, ক্যামেরার ফ্ল্যাশ ক্রমাগত ঝলকাচ্ছে। আদ্রিয়ান গাড়ি থেকে নেমে সোজা ভিড়ের দিকে এগিয়ে গেল। তার উপস্থিতি মুহূর্তেই চারপাশে আলোড়ন সৃষ্টি করল। সবাই চুপ হয়ে গেল। গম্ভীর কণ্ঠে আদ্রিয়ান বলল, আপনারা যা করছেন তা অনৈতিক। তার ব্যক্তিগত জীবনে ঢুকে এই ধরনের আচরণ আপনাদের উচিত হয়নি। এক্ষুনি সরে যান। সাংবাদিকরা কিছুটা ভয় পেয়ে গেল। কেউ কেউ মুচকে এসে বলল, মিস্টার আদ্রিয়ান, আপনি নিজে তো নওরিনকে প্রকাশ্যে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন, এখন কেন এমন প্রতিক্রিয়া দিচ্ছেন? আদ্রিয়ান তাদের দিকে তীব্র দৃষ্টিতে তাকালো এবং বলল, তাতে কি, আমি যা করেছি তার দায়িত্ব আমার, কিন্তু তাকে এইভাবে বিব্রত করার অধিকার আপনাদের নেই। এখান থেকে চলে যান, নয়তো আমি আইনানুগ ব্যবস্থা নেব। নওরিনকে দ্রুত নিজের কাছে টেনে এনে আদ্রিয়ান বলল, চলো, এখানে থাকা যাবে না। সাংবাদিকরা আরও প্রশ্ন করার চেষ্টা করলেও আদ্রিয়ান আর কথা না বলে নওরিনকে গাড়িতে তুলে নিল। আদ্রিয়ান নওরিনকে গাড়ির কাছে নিয়ে যাওয়ার সময় এক সাংবাদিক হঠাৎ সামনে এসে বলল, আপনারা তো একাধিকবার একসঙ্গে রাত কাটিয়েছেন, এই বিষয়ে কি বলবেন? এই প্রশ্নে আদ্রিয়ান থেমে গেল। তার চোখ রাগে লাল হয়ে উঠল। সে এক মুহূর্ত দ্বিধা না করে সে সাংবাদিকদের দিকে ঘুরে দাঁড়ালো এবং সজোরে চড় মেরে বলল, আপনার এই ধরনের প্রশ্ন করার সাহস হলো কিভাবে? আমার ব্যক্তিগত জীবন নিয়ে বাজে কথা বলার আগে প্রমাণ নিয়ে আসুন। পরিস্থিতি তৎক্ষণাৎ উত্তপ্ত হয়ে উঠল। আশেপাশের সাংবাদিকরা এই ঘটনার ভিডিও করতে শুরু করলো। কেউ কেউ চিৎকার করে বলতে লাগলো, এই কি টপ বিজনেসম্যান আদ্রিয়ান আবরারের আচরণ? মিডিয়ার সাথে এই ব্যবহার? নওরিন ভয়ে স্থবির হয়ে দাঁড়িয়েছিল। সে আঁচল দিয়ে মুখ ঢেকে ফিসফিস করে বলল, আদ্রিয়ান, চলেন, এখানে থেকে লাভ নেই, তারা আপনাকে আরও বিপদে ফেলবে। কিন্তু আদ্রিয়ান তখন রাগে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। সে সবার দিকে তাকিয়ে গর্জে উঠল, তোমাদের মতো মানুষই সমাজের বিষ। একজন মেয়েকে এভাবে লাঞ্ছিত করতে পারলে কিভাবে তোমরা? আজ থেকে যদি কেউ নওরিনকে বিরক্ত করে তাহলে আমি তা সহ্য করব না। সাংবাদিকদের মধ্যে কেউ বলল, এটা আমাদের কাজ, যদি আপনি সত্যিই ক্লিন থাকতেন তাহলে এই রাগ দেখাতেন না। আদ্রিয়ান আরেকবার উত্তেজিত হয়ে সামনে এগিয়ে যেতে চাইলে নওরিন হাত ধরে তাকে টেনে থামালো। সে কাঁপতে কাঁপতে বলল, আমাকে এখানে এক মুহূর্ত থাকতে দিয়েন না,
প্লিজ আমাকে নিয়ে চলুন, আমার খুব খারাপ লাগছে। ততক্ষণে ভিড় আরও বেড়ে গেল। চারদিকে শোরগোল, ফ্ল্যাশের ঝলকানি আর সাংবাদিকদের চিৎকারে পরিস্থিতি অশান্ত হয়ে উঠল। কিছুক্ষণ পর ঘটনাস্থলে পুলিশ এসে উপস্থিত হয়। তারা সাংবাদিকদের সরে যেতে বলে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করে। নরিন বুঝে ওঠার আগেই জ্ঞান হারালো। আদ্রিয়ান দ্রুত তাকে ধরে ফেলে। তার মুখে তীব্র উদ্বেগের ছাপ স্পষ্ট। সাংবাদিকদের ক্যামেরাগুলো যেন আরও জ্বলজ্বল করতে লাগলো। কেউ প্রশ্ন ছুড়ে দিচ্ছে, এই মেয়েটা কি আপনার গার্লফ্রেন্ড না আপনার স্ত্রী? নরিন ম্যাম কি প্রেগনেন্ট? আপনারা কি গোপনে কিছু করেছেন? আদ্রিয়ান তাদের দিকে একবার মাত্র তাকালো। কোনো উত্তর না দিয়ে নরিনকে কোলে তুলে গাড়ির দিকে এগোতে শুরু করলো। তার কপাল ঘামে ভেজা আর চোখে শুধুই একাগ্রতা। গার্ডরা পথ পরিষ্কার করার চেষ্টা করলেও সাংবাদিকরা পিছু হটল না। আদ্রিয়ান স্যার, প্লিজ কিছু বলুন, এই ঘটনা কি সত্যি? আপনারা কি লুকিয়ে বিয়ে করেছেন? কিন্তু আদ্রিয়ান কোনো কথা বলল না। সে নরিনকে নিয়ে গাড়িতে উঠল আর ড্রাইভারকে কঠিন কণ্ঠে বলল, হসপিটালের দিকে ছোট, 1 সেকেন্ড দেরি করো না। গাড়ি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করল, কিন্তু ততক্ষণে ঘটনা বড় আকার ধারণ করে ফেলেছে। সাংবাদিকদের কেউ কেউ তখনই লাইভ সম্প্রচার শুরু করে দিয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়ে গেল। মানুষজন এই ঘটনার সত্যতা নিয়ে তর্ক বিতর্ক শুরু করলো। বাংলাদেশের শীর্ষ ব্যবসায়ী আদ্রিয়ান আবরার এক শিক্ষার্থীকে নিয়ে হসপিটালে ছুটে গেলেন। ঘটনা আসলে কি? এই মেয়েটা কি তার গোপন প্রেমিকা? নরিন কি আদ্রিয়ানের সন্তানের মা হতে চলেছে? হসপিটালে পৌঁছানোর পর আদ্রিয়ান আবারও নরিনকে কোলে তুলে নিয়ে জরুরি বিভাগে ঢুকল। তার কণ্ঠে তখনও উদ্বেগ ছড়ে পড়ছে। দ্রুত ডাক্তার ডাকুন, কোনো সময় নষ্ট করবেন না। ডাক্তাররা নরিনকে ভেতরে নিয়ে গেল। আদ্রিয়ান বাইরে অপেক্ষা করতে লাগলো। তার মনের ভিতর যেন এক অসমাপ্ত যুদ্ধ চলছে। এই পুরো ঘটনায় তার রাগ, ভয় আর ভালোবাসা যেন মিশে একাকার হয়ে গেছে। কিন্তু পরিস্থিতি এখানেই শেষ নয়। সাংবাদিকদের একটি দল ইতোমধ্যে হসপিটালের সামনেও হাজির। তারা আবারও বিভিন্ন জল্পনা কল্পনা শুরু করলো। এই ঘটনা কি তাদের লুকানো সম্পর্কের প্রমাণ? নরিন কি সত্যি প্রেগনেন্ট? এদিকে আদ্রিয়ান সাংবাদিকদের এই গুজব আর জল্পনায় আরও রেগে যায়। সে সিদ্ধান্ত নেয়, এই ঘটনার পর তার এবং নরিনের জীবন নিয়ে কেউ যাতে আর এমন মন্তব্য করতে না পারে। তার জন্য কঠোর পদক্ষেপ নিতে হবে। কিছুক্ষণ পর আদ্রিয়ান মনে মনে প্রতিজ্ঞা করল, এই ঘটনাকে কেন্দ্র করে যে বিতর্ক তৈরি হয়েছে তার জন্য কঠোর পদক্ষেপ নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। তার এবং নরিনের ব্যক্তিগত জীবন আর কারো আলোচনার বিষয় হতে দেওয়া যাবে না। অবশেষে একটি প্রশ্ন বাতাসে ভাসতে লাগলো। আদ্রিয়ান রেগে গার্ডদের দিকে চোখের কোণ থেকে তাকালো। তার চোখে আগুন। গর্জনের মতো গম্ভীর দৃষ্টিতে বলল, মিডিয়ার লোকেরা যেন ভিতরে ঢুকতে না পারে, বুঝেছ? আদ্রিয়ানের কণ্ঠস্বর তীক্ষ্ণ, শাসনমূলক। তার গায়ের উত্তেজনা যেন পুরো পরিবেশ ছড়িয়ে পড়ল। গার্ডরা একে অপরের দিকে চেয়ে মাথা ঝুঁকিয়ে সম্মতি জানালো। বিভ্রান্ত সাংবাদিকরা তাদের ক্যামেরা বন্ধ করতে পারল না। চোখে মুখে কৌতূহল আর গুঞ্জন। কিন্তু আদ্রিয়ানের নির্দেশে তারা পিছিয়ে যেতে বাধ্য হলো। হাসপাতালের প্রবেশ মুখে কড়া নিরাপত্তার চাদর টেনে দেওয়া হলো, আর ভেতরে প্রবাহিত আলো যেন আরও গাঢ় হয়ে উঠল। আদ্রিয়ান দীর্ঘ একটি শ্বাস ছেড়ে নিজেকে একটু শান্ত করার চেষ্টা করল। সামনে নরিনের অজ্ঞান মুখটি ভেসে উঠল তার চোখে। তুমি কেমন আছো নরিন? মনে মনে বলল সে। সারা পৃথিবীকে ফেলে এক মুহূর্তের জন্য হারিয়ে যেতে চাইল। আদ্রিয়ান এক দৃষ্টিতে ডাক্তারকে দেখছিল। তার চোখের উদ্বিগ্নতা আর আবেগ বোঝার মতো ছিল। যখন ডাক্তার নিশ্চিত করল যে নরিনের অবস্থার জন্য চিন্তার কিছু নেই, 30 মিনিট পর জ্ঞান ফিরবে, তখন একটু স্বস্তির নিঃশ্বাস ফেলল। কিন্তু তার মনে এক অসহ্য দুঃখের অনুভূতি ঢেকে গেল যখন নার্সের কথা মনে পড়ল। নেকআপটা তার মুখে দিন। আদ্রিয়ান তীব্র কণ্ঠে বলল, আমি ভেতরে যাব। আমি চাই না সে পরপুরুষের সামনে অপ্রস্তুত থাকুক। তার পর্দা আমি নষ্ট করতে চাই না। নার্সরা কিছুটা অবাক হলেও আদ্রিয়ানের দৃঢ়তায় বুঝতে পারল যে এটি তার জন্য কতটা গুরুত্বপূর্ণ। তারা দ্রুত নরিনের নিকাবটি পরিয়ে দিল। আদ্রিয়ান এক পা ভেতরে প্রবেশ করে নরিনের পাশে গিয়ে দাঁড়ালো। তার চোখে গভীর ভালোবাসা আর উদ্বেগের ছাপ। তুমি ঠিক হয়ে যাবে নরিন, আমি আছি তোমার পাশে। তোমার শান্তি, তোমার সম্মান সবকিছুই আমার কাছে প্রথম। আদ্রিয়ান নরিনের পাশে বসে রইল। তার চোখের কোণে পানি জমে উঠেছে। নরিনের নিষ্পন্দিত শরীরের দিকে তাকিয়ে তার মন যেন ছটফট করছে। হাতটা ধরতে গিয়েও সে থেমে গেল। তার হৃদয়ের গভীরে এক অস্থিরতা অনুভব করল, যেন এক নীরব যন্ত্রণা তাকে পিষে ফেলেছে। সুইটহার্ট, তুমি তো আমার জন্য হালাল না, তোমাকে ছোঁয়ার অধিকার আমার নেই। সে কথাগুলো বলতেই তার গলা ভেঙে গেল। কান্না আর থামল না। এই মুহূর্তে তার সমস্ত আবেগ যেন উথাল পাথাল হয়ে উঠছিল। আদ্রিয়ান চোখের পানি মুছল, যেন তার চোখের অশ্রু নরিন না দেখে। একদিকে তার প্রেমের গভীরতা, অন্যদিকে তার আবেগের অক্ষমতা। এই দ্বন্দ্বে সে যেন হারিয়ে যাচ্ছিল। তুমি কি জানো নরিন, আমি তোমাকে কতটা ভালোবাসি? কিন্তু এই ভালোবাসা, এই অনুভূতি তুমি আমার অধিকার নয়। এটা আমাকে নিরন্তর কষ্ট দেয়।
আমি চাই তুমি সুখী থাকো, তোমার সম্মানটা অটুট থাকুক। আমি শুধু তোমার পাশে থাকতে চাই যতক্ষণ আমাকে তোমার প্রয়োজন। নরেনের নিথর অবস্থায় এক লহমার জন্য যেন এক নিঃসঙ্গতা ভর করে। আদ্রিয়ান সে নিঃসঙ্গতাকে নিজের হৃদয়ের গভীরে টেনে নিয়ে আরও একবার নিজেকে শপথ করল, যত কঠিন হোক সে তার ভালোবাসার মেয়েটির পাশে থাকবে, শুধু তার সম্মান আর মর্যাদা রক্ষার জন্য। মিথ্যা অপবাদ দেওয়ার পরিণতি। মুফতি জাকারিয়া হারুন। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। এতে মানুষের জীবনের সব বিষয়ে সুষ্ঠু সমাধান রয়েছে। সুন্দর আলোকিত পরিবার ও সমাজ গড়ার লক্ষ্যে ইসলাম অপবাদ দেয়া বন্ধ করেছে। ভয়ঙ্কর শাস্তির হুঁশিয়ারি দিয়েছেন, যাতে কেউ অপবাদ দেওয়ার দুঃসাহস না দেখায়। মিথ্যা অপবাদ দেয়া মানুষের মন্দ স্বভাবের মধ্যে সবচেয়ে জঘন্য। আমাদের সমাজে হীন স্বার্থের জন্য অনুমানের ভিত্তিতে অপবাদ দিয়ে দেয়। এরকম ঘটনা অহরহ ঘটছে। এই পরিস্থিতি রীতিমতো মহামারী আকারে ছড়িয়ে পড়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের প্রশ্ন করেছিলেন, সবচেয়ে বড় পাপী কি? আমি কি তোমাদের জানাবো না? সাহাবীরা বললেন, হ্যাঁ হে আল্লাহ রসুল। তিনি বললেন, আল্লাহর সঙ্গে শিরক করা ও মাতা পিতাকে কষ্ট দেওয়া। তিনি হেলান দিয়ে এই কথাগুলো বলছিলেন। এরপর সোজা হয়ে বসে বললেন, সাবধান এবং মিথ্যা কথা। বুখারী ও মুসলিম শরীফের হাদিস। কারো সম্মান হানি করা বা কারো বিরুদ্ধে মিথ্যা দোষারোপের সুযোগ ইসলামে নেই। এটা ঘৃণিত অপরাধ, শাস্তিযোগ্য অপরাধ। মহান আল্লাহ বলেন, কোনো পুতচরিত্রা নারীর বিরুদ্ধে কেউ ব্যভিচারের অপবাদ দিয়ে যদি 4 জন সাক্ষী উপস্থিত করতে ব্যর্থ হয়, তবে অপবাদ রটনাকারীকে শাস্তি হিসেবে 80 বেত মারবে, আর কোনোদিন তার সাক্ষ্য গ্রহণ করবে না। এরা সত্যত্যাগী। সূরা নূর আয়াত 4। অন্য আয়াতে বলেন, যারা চরিত্রহীনতার মিথ্যা অপবাদ রচনা করেছে তারা তো তোমাদেরই একটি দল। কিন্তু এই অপবাদে যাদের ওপর অন্যায় করা হয়েছে তারা যেন নিজেদের জন্য বিষয়টিকে ক্ষতিকর মনে না করে, বরং এটা তোমাদের জন্য কল্যাণকর। অপবাদ রচনাকারী প্রত্যেকেই এই পাপের জন্য জবাবদিহি করতে হবে। এদের মধ্যে যে প্রধান ভূমিকা পালন করেছে তার জন্য অপেক্ষা করছে কঠিন আযাব। সূরা নূর আয়াত 11। মিথ্যা অপবাদে মানুষের সম্মানহানি ঘটে। কারো সম্মানহানি করার অধিকার অন্যের নেই। যে অপর ভাইয়ের ইজ্জত খাটো করে তার সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মুসলমান অপর কোনো মুসলমানকে যদি এমন স্থানে লাঞ্ছিত করে যেখানে তার সম্মানহানি হয়, আল্লাহ তাকে এমন স্থানে লাঞ্ছিত করবেন যেখানে তার সাহায্য প্রাপ্তির আশা ছিল। আবু দাউদ শরীফে হাদিস নাম্বার 4884। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহি আলাইহি বলেন, যদি কেউ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেয় অথবা তাকে মিথ্যারোপ করে বা তার ব্যাপারে অপবাদ রচনা করে, তাহলে সে মুরতাদ হয়ে যাবে এবং তার স্ত্রীর সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। আহকামুল কুরআন 4/275। মহান আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা সচ্চরিত্রবান সরল মনা মুমিন নারীদের ব্যভিচারের অপবাদ দেয় তারা দুনিয়া ও আখিরাতে অভিশপ্ত এবং তাদের জন্য আখিরাতে আছে মহাশাস্তি। সূরা নূর আয়াত 23। অপবাদ একটি জঘন্য অপরাধ। সত্যকে মিথ্যা এবং মিথ্যাকে সত্য হিসেবে তুলে ধরে। অপবাদ মানুষকে কোনো কারণ ছাড়াই অপরাধী হিসেবে তুলে ধরে এবং সম্মান ও ব্যক্তিত্বকে ক্ষতিগ্রস্ত করে। মিডিয়ায় দুনিয়ার তোলপাড় শুরু হলো। সাংবাদিকরা খবরটি মুহূর্তেই ছড়িয়ে দিল। শিরোনাম হয়ে উঠল, আদ্রিয়ান আবরার জুহাইরের সন্তানের মা হতে চলেছে নওরিন। সামাজিক মাধ্যমের প্ল্যাটফর্মগুলোতে এই সংবাদ ছড়িয়ে পড়ল অগ্নিস্পর্শের মতো। খবরটি প্রকাশ হওয়ার পর থেকে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম সব জায়গায় আলোচনা শুরু হলো। মানুষজন মন্তব্য করতে শুরু করলো। টকশোতে আলোচনা শুরু হলো। কেউ বিশ্বাস করতে পারছিল না, কেউ উত্তেজিত, কেউ আবার নীরব হয়ে ভাবছিল। নওরিনের নাম এখন সবাই মুখে মুখে। এই ধরনের খবরের মর্মান্তিকতা যেন এক ঝড়ের মতো। সাংবাদিকরা টেলিভিশন স্ক্রিনে রিপোর্ট করছিল। এটা যদি সত্যি হয় তবে এই খবর শুধু আধুনিক বাংলাদেশ নয়, পুরো দেশে আলোড়ন সৃষ্টি করবে। আদ্রিয়ান আবরার জুহাইর বাংলাদেশের অন্যতম শীর্ষ ব্যবসায়ী, যার নাম সবসময় উচ্চ মর্যাদার সাথে যুক্ত। তার ব্যক্তিগত জীবন এবার এতটা জটিল হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে আদ্রিয়ানের মনোযোগের কেন্দ্রবিন্দু এখন নওরিন। তার হৃদয়ের মধ্যে যে তীব্র যন্ত্রণাটা, তার উত্তরণ কিভাবে হবে তা শুধু আল্লাহ জানেন। কিন্তু একটি প্রশ্ন বারবার তাকে তাড়া করছিল, সত্যি এই সব কিছু কি সে কোনোভাবেই সামাল দিতে পারবে? নওরিনের জ্ঞান ফিরতে প্রথমে তার চোখে পড়ল আদ্রিয়ানের মুখ। শয্যার পাশে দাঁড়িয়ে থাকা আদ্রিয়ান নিজের ভেতরের অসীম কষ্ট গোপন করে, তবুও তার মুখের ভাবের মধ্যে কিছু একটা ছিল যা দেখে নওরিনের বুকের ভেতরে আরও বাজল। সুইটহার্ট, ঠিক আছে তুমি? আদ্রিয়ানের কণ্ঠে উদ্বেগ ছিল, কিন্তু নওরিনের হৃদয়টা অস্থির। তার চোখের কোণে জমে থাকা অশ্রু মুহূর্তেই ছড়িয়ে পড়ল। সে শুধু চিৎকার করে কান্না শুরু করল, আপনার জন্য আমার সব সম্মান শেষ। আমি আপনাকে কখনো ক্ষমা করব না। আমার চোখের সামনে থেকে চলে যান। আদ্রিয়ানের চোখের কোণে জল নেমে গেল।
তাকে এমন ভঙ্গিতে কথা বলতে দেখে তার মন অসহায় হয়ে পড়ল। কখনো যাব না, তোমায় এই অবস্থায় রেখে আমি চলে যেতে পারবো না। তবে তার কণ্ঠটা ছিল দৃঢ় আর খুব মর্মাহত। নরিন শুনে আরও রেগে গেল। হাসপাতালের বেডের পাশের বালিশটা তুলে আদ্রিয়ানের দিকে ছুঁড়ে মারল। এখন কি প্রমাণ করতে চাচ্ছেন আমি আপনার রক্ষিতা? চিৎকারে তার গলা কাঁপছিল। আদ্রিয়ানের গা ছমছমে উঠল। তার বুকের মধ্যে কোনো কিছু একটা ধাক্কা খেল। মনে হলো যেন পুরো পৃথিবী তার চারপাশ থেকে ভেঙে পড়েছে। রেগে চিৎকার করে বলল, নরিন! তখন নরিনের মুখে যেন এক অন্য ভয় দেখা দিল। এসব খবর যদি বড় আমার কানে যায়, আমায় পুরো মেরে ফেলবে। এই কথায় আদ্রিয়ানের মুখ ফ্যাকাশে হয়ে গেল। তার কষ্টের সীমানা চলে গেল, দুঃখের সব সীমানাকে ছাড়িয়ে। আদ্রিয়ান নরিনের চোখে চোখ রেখে বলল, কিচ্ছু হবে না, আমি সব সামলে নেব সুইটহার্ট। তার কণ্ঠে আত্মবিশ্বাসের ছাপ, কিন্তু নরিনের হৃদয়ে ছিল জ্বলে ওঠা আগুনের মতো। হঠাৎ নরিন নিজের রাগকে নিয়ন্ত্রণে রাখতে পারল না। স্যালাইনটাকে দ্রুত খুলে ফেলল। হাত থেকে রক্ত পড়া শুরু করলো। পাগলের মতো দৌড়ে উঠল। তার হাতের শক্তি যেন অদৃশ্য আগুনে পূর্ণ। এক ঝটকায় আদ্রিয়ানের গালে চড় বসিয়ে দিল। নাটক করছেন? নরিনের গলা প্রায় হাঁসফাঁস হয়ে গিয়েছিল। তার চোখের কোণে জল জমেছিল, কিন্তু সে এখন আর কোনো কিছুই দেখছিল না। আদ্রিয়ানের শার্টের কলার ধরে তাকে টেনে বলল, আমায় সবার কাছে রক্ষিতা বানিয়ে এখন নাটক করছেন? আমি আপনার প্রস্তাব রিজেক্ট করেছি, তাই এমন করলেন? তখন মনে হলো বাতাস থেকে একটি গজল ভেসে আসছে। ভালোবাসার গভীর সন্ধানের সুরে হৃদয়ের বেদনা হারিয়ে যায় চোখেরই ওই গভীরতায়। তোমার চোখে যা দেখা হৃদয়ে যা হারায়, প্রেমের স্মরণে সে মনের মাঝে খুঁজে পড়ায়। অবশেষে যখন দেখি হৃদয়ের মধুর যন্ত্রণার জ্বালা, মনের তলে চলে আসে এক অমলিন শীতল জ্বালা। একেই বলে ভালোবাসার সন্ধান, ভালোবাসার সন্ধান। আদ্রিয়ান এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। তার মনের ভেতর হাজারটা প্রশ্ন জাগল, হাজারটা উত্তর খোঁজার চেষ্টা করলো, কিন্তু সব কিছু যেন এক লহমায় হারিয়ে গেল। নরিনের চোখে যন্ত্রণা, রাগ আর হতাশার এক অদ্ভুত মিশেল ছিল। তাদের মাঝে নীরবতা নেমে এলো। একটি দীর্ঘ নিঃশ্বাসে আদ্রিয়ানের গলা ভাঙল। নরিন, আমি তোমার জন্য সবকিছু করতে প্রস্তুত, শুধু আমাকে বিশ্বাস করো। নরিনের চোখে আগুনের মতো জ্বলছিল। তার মুখের রাগ যেন চারপাশের বাতাসকে আরো উত্তপ্ত করে তুলছিল। বিশ্বাস? তাও আপনাকে? আপনার জন্য আজ আমি সবার কাছে খারাপ মানুষ। নরিনের গলা ভেঙে এলো। আদ্রিয়ান কষ্টের চোখে তার দিকে তাকালো। তার হৃদস্পন্দন দ্রুত হয়ে যাচ্ছিল, কিন্তু সে নিজেকে সামলে নিয়ে বলল, তুমি চিন্তা করো না, আমি তোমার সম্মান নষ্ট করব না, আমি তোমায় বিয়ে করব। নরিনের চোখে বিস্ময়ের চিহ্ন ফুটে উঠল। সে এক পা এগিয়ে এসে বলল, বিয়ে করার জন্য এত নাটক সাজিয়েছেন? আপনি তো আমার সম্মান নিয়ে খেলা করেছেন, আর এখন বলছেন বিয়ে করবেন? আদ্রিয়ান মাথা নিচু করে একটু চুপ রইল। তারপর গভীর এক নিঃশ্বাস নিয়ে বলল, হ্যাঁ নরিন, আমি জানি আমি তোমার জন্য এমন কিছু করেছি যা কখনোই হওয়া উচিত ছিল না, কিন্তু আমি তোমায় সত্যি ভালোবাসি। আমি তোমার পাশে থাকতে চাই, তোমার সম্মানকে কোনোভাবে ক্ষুণ্ণ করতে চাই না। এই ঘটনা সবকিছু বদলে দিয়েছে, এবং এখন আমি জানি তোমার জন্য আমি কতটা দায়ী। নরিন কিছু বলার জন্য মুখ খুলতে গিয়েও থেমে গেল। তার চোখের জল যেন থামছিল না, কিন্তু আজ সে আর কিছু বলতে পারছিল না। তার হৃদয়ের ভেতরে কষ্ট আর ঘৃণার মিশেল বয়ে চলেছিল, কিন্তু তাতে আরও একটি অনুভূতি ছিল, অনিশ্চয়তা। আদ্রিয়ানের কথাগুলো তার মনের কোণে একটু আশার আলো ফুটিয়ে তুলেছিল, কিন্তু তাও কি যথেষ্ট ছিল? নরিন রাগে কাঁপতে কাঁপতে বলল, আর আপনি আমায় কোন সাহসে কোলে নিলেন? আপনার কি এতটুকু লজ্জা নেই? আপনার কারণে আজ আমার জীবন ধ্বংসের পথে, আর আপনি নাটক করে দেখাচ্ছেন যে আপনি আমার রক্ষাকর্তা। আদ্রিয়ান নীরবে তার কথা শুনছিল। তার মুখে একটি অপরাধ বোধের ছায়া স্পষ্ট। তিনি ধীরে ধীরে বললেন, তুমি জ্ঞান হারিয়েছিলে নরিন। আমি কেবল তোমার নিরাপত্তার কথা ভেবে তোমায় কোলে নিয়েছিলাম। আমার অন্য কোনো উদ্দেশ্য ছিল না। আমি কখনোই তোমার ক্ষতি চাইনি। ক্ষতি? নরিন তীক্ষ্ণ কণ্ঠে বলে উঠল, আপনার এই অযথা নাটক আর মিথ্যা ভালোবাসা দেখিয়ে আপনি আমাকে সবার চোখে ছোট করেছেন। আপনার মতো মানুষ শুধু নিজের স্বার্থ পূরণ করতে জানে। আপনি কখনোই আমার ভালো চাননি। আদ্রিয়ান ধাক্কা খেয়ে পেছনে সরে গেল। তার চোখে গভীর দুঃখের ছাপ। সে শান্ত গলায় বলল, তুমি বিশ্বাস করো বা না করো, আমি তোমার সম্মান রক্ষা করার জন্য সবকিছু করছি। আমি সত্যিই তোমাকে ভালোবাসি নরিন। আমি চাই না তুমি কোনোভাবেই আঘাত পাও। নরিন তাকে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখল। ভালোবাসা? আপনার এই ভালোবাসা আমার জীবনে কেবল ধ্বংস ডেকে এনেছে। আপনি যদি সত্যি আমার সম্মান রক্ষা করতে চাইতেন, তবে এমন পরিস্থিতি কখনোই তৈরি করতেন না। আদ্রিয়ান গভীর শ্বাস নিল। তুমি যা ভাবছো তা সত্য নয় নরিন। আমি যা করেছি সেটা হয়তো ভুল, কিন্তু আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আমি তোমার জীবন থেকে সমস্ত কালি মুছে ফেলবো। আমি তোমার পাশে দাঁড়াবো যতক্ষণ না সবকিছু ঠিক হয়।
নরেন কোনো কথা না বলে পেছনে সরে দাঁড়ালো। তার হৃদয়ে বয়ে চলা আঘাত, রাগ এবং হতাশার ঢেউ যেন তাকে আরও বিচ্ছিন্ন করে তুলল। হঠাৎ নরেনের ছোট মামা দ্রুত এগিয়ে এসে আদ্রিয়ানের শার্টের কলার চেপে ধরলেন। তার চোখে আগুনের মতো রাগ আর গলার স্বর বজ্রের মতো তীব্র। এই ছেলে, তোমার জন্য আমার ভাগ্নির মান সম্মান আজ ধূলিসাৎ হয়েছে। তোমাকে আমি ছাড়বো না। আশেপাশের সবাই থমকে গেল। গার্ডরা দ্রুত এগিয়ে এলো পরিস্থিতি সামাল দিতে, কিন্তু আদ্রিয়ান হাত তুলে গার্ডদের থামিয়ে দিলেন। তার গলায় ছিল অদ্ভুত এক শান্ত স্বর। মামা, আপনি আমাকে ভুল বুঝছেন। আমি কখনোই নরেনের ক্ষতি চাইনি। আমি কথা শেষ করার আগে ছোট মামা গর্জে উঠলেন, মামা, আমি তোমার মতো চরিত্রহীন ছেলের মামা হতে চাই না। তুমি আমার ভাগ্নিকে ধ্বংসের পথে ঠেলে দিয়েছ, আর এখন নাটক করছো। আদ্রিয়ান এক মুহূর্তের জন্য চুপ করে রইল। তার মুখে অনুতাপের ছাপ স্পষ্ট। সে গভীর শ্বাস নিয়ে বলল, আমি জানি আপনি আমাকে বিশ্বাস করতে পারছেন না, কিন্তু আমি প্রতিশ্রুতি দিচ্ছি, নরেনের মানসম্মান রক্ষা করতে যা দরকার হয় আমি তা করব। আমি তার পাশে আছি এবং থাকব। তোমার প্রতিশ্রুতিতে আমার কিচ্ছু যায় আসে না, ছোট মামা উত্তেজিত কণ্ঠে বললেন। তুমি যদি সত্যিই কিছু করতে চাইতে তবে এমন পরিস্থিতি তৈরি হতে দিতে না। তুমি নরেনের জীবন ধ্বংস করে দিয়েছ, আর আমি এটা মেনে নেব না।